করছে। নমস্কার, ক্রিস অরিন্দম। এই মুহূর্তে ক্যালকাটা এয়ারপোর্টে আমরা মালয়েশিয়া থেকে ফিরলাম। তো এখানে এমন এক লেডির দেখা পেলাম, ঝুমুর ভট্টাচার্যী। উনি 50 বছর ধরে লস অ্যাঞ্জেলেসে থাকেন, বাঁকুড়াতে থাকতেন, সেখান থেকে লেডি র্যাবনে পড়াশোনা করেছেন, তারপরে শান্তিনিকেতন, জার্মানিতে পড়াশোনা করেছেন, আমেরিকাতে 50 বছর ধরে আছেন। আজকে উনি ওনার সঙ্গে কথা হচ্ছিল, এত ভালো লাগলো। উনি বলছেন সেভ মানি নিয়ে উনি এই কাজটাও করেন, প্রচুর ভলেন্টিয়ার, সারা পৃথিবী ঘুরে বেড়ান। এই কলকাতাতে কিছুদিন এসেছেন। আচ্ছা ম্যাডাম, আমাকে একটু বলেন সেভ মানি যে আপনি যে বললেন, যে মানে এটা একটু বলেন আর কি, হাউ টু সেভ মানি। ডিসিপ্লিনড হতে হবে যে প্রত্যেক মাসে আমি এতটা টাকা সেভ করব। সেটা তোমাকে খুঁজে বার করতে হবে কোথায় সেভ করলে ভালো গ্রো হবে আর কি। আর যদি কেউ বলে যে না আজকে আমার পয়সা নেই, পয়সা কারোরই থাকে না, এক্সট্রা জোর করে করতে হয়। আর যখন আমি লোকেদের বলতাম যে তাহলে একটা কাজ করো, কালকের থেকে না খেয়ে থাকো আর সেই পয়সাটা জমাও। যাদের বাচ্চা হয়েছে তাদের পয়সা জমাতে হবে, তাদের কলেজে যেতে হবে। আমাদের ওখানে কলেজ ভীষণ এক্সপেন্সিভ। তখন আমি সবাইকে বলি যে যখন একটা রেজ পাবে সেই রেজের টাকাটা জমাবে, কিংবা প্রত্যেক মাসে কিছু কিছু টাকা করে একটা অন্য জায়গায় রাখবে যেখানে না হাত দিতে হবে না। বছরের পর বছর ওটা রাখলে ওটা একদিন অনেকটা বড় হবে। একে বলে হচ্ছে ডলার কস্ট অ্যাভারেজিং। মানে প্রত্যেক দিনের টাকাটা রাখলে আজকে একটু বেশি হলো, কালকে একটু কম হলো, এরকম করতে করতে অ্যাভারেজে অনেকটা বেড়ে যাবে আর কি। সেটাই আমি লোকেদের শেখাই। আর তুমি একটা যে বললা তোমার নাতিদের জন্য একটা টাকা রাখছো, ওই ব্যাপারটা একটু বলো। আমাদের ওখানে আমি এখানেও আছে বোধহয় মিউচুয়াল ফান্ড। মিউচুয়াল ফান্ডে আমি নাতিদের জন্য $100 করে জমিয়েছি। ওদের জন্মানোর 1 মাস পরে ওরা একটা সোশ্যাল সিকিউরিটি নাম্বার পায় আমাদের ওখানে। এখানে তোমাদের আধার কার্ডের মতো বোধহয়। সেইটা হয়ে গেলেই আমি তাদের নামে $100 করে প্রত্যেক মাসে জমা দিই। আমার ধরো কোনো সময় চাকরি আমার চিরকালই ছিল, কিন্তু কোনো সময় মনে হলো যে আজকে একটা বিরাট খরচ এসছে, আমার সেই টাকাটা হবে না, কিন্তু তাও আমি কোনো দিনও বন্ধ করিনি। সারা জীবন এতদিন 18 বছর ধরে দিয়ে যাচ্ছে $100 করে। কিন্তু এখন সেটা বেড়ে আমার বড় নাতির টাকা হয়ে গেছে $40-50 হাজার প্রায়। আর সেটাতে ওর কলেজের পয়সা হয়ে যাবে পুরো, আর বাবা মার কাছ থেকে কোনো পয়সা নিতে হবে। মিউচুয়াল ফান্ড, হ্যাঁ, এটা হচ্ছে জমানোর ইয়েটা। ইন্স্যুরেন্সটা আমি সবাইকে বলি এই জন্য যে আজকে তোমার কিছু হলে তোমার ওয়াইফের কী হবে। ইন্স্যুরেন্স মানে হচ্ছে ট্রান্সফার অফ রিস্ক। কারণ আজকে তুমি বেঁচে আছো, কিন্তু আমি যে অসুখ হলেই মরবো তার তো কিছু ঠিক নেই। কালকে আমার অ্যাক্সিডেন্ট হয়েও আমি মরতে পারি আর কি। সেই জন্য তোমাকে একটা থোক টাকা কোথাও একটা রেখে দিতে হবে। সেটা ইন্স্যুরেন্স কিনলে সেখানে রাখা যায়। আমাকে এখন অনেকে জিজ্ঞেস করে, আমাদের যেমন একটা ইন্স্যুরেন্স আছে লং টার্ম কেয়ার বলে ওটা অনেকেই জানে না, অনেকেই করে না, কিন্তু আমার আর আমার হাজব্যান্ডের দুজনেরই আছে। এই যে আমি লোক রেখে এসেছি বাড়িতে, সেই টাকাটা আসে ওই লং টার্ম কেয়ারের ইন্স্যুরেন্স থেকে। ওরা দিনে $128 করে দেবে। আচ্ছা, তুমি একটা যেটা বললা যে পজিটিভ এনার্জি, ওটা নিয়ে একটু বলো সামান্য। যে তুমি এত 78 ইয়ার্স ওল্ড, তুমি এত পজিটিভ, মানে সকাল থেকে কীভাবে শুরু করবো আমি? সকালে উঠে তুমি একটু পজিটিভ, মানে সবসময় দুঃখের কথা চিন্তা করবে না, সবসময় ভালো কি হতে পারে আজকে সেরকম কথা চিন্তা করবে। আর আমি যে সমস্ত জায়গায় যাই, যে আমার আশ্রম, সেইখানে ওরা সবসময় বলে যে সবসময় একটা পজিটিভ এনার্জি দরকার আর কি। তো আমি ঠিক বলতে পারবো না যে কী করে আমার পজিটিভ এনার্জি, কিন্তু আমি সব কিছুর মধ্যে একটা পজিটিভ কিছু দেখতে চাই আর কি। যে এই যে কালকে আমার প্লেনটা মিস করে আজকে আমি এসেছি, আর পরে আমি আমার ছেলেকে লিখলাম যে আমার ফ্লাইটটা খুবই ভালো ছিল, দি ট্রিটেড মি রিয়েলি নাইস, দি পুট মি ইন এ হোটেল। সুতরাং চিন্তার কিছু নেই, ওরা চিন্তা করবে যে আমি ফ্লাইটটা মিস করেছি বলে। সেটা আমি খারাপভাবেও দেখতে পারতাম যে কত কিছু খারাপ হলো। আর একটা যেটা কথা বলো, তুমি যে বলো না যে মেক্সিকানদের একটু গরিব থাকে, পয়সা করি কম, ওদেরকে তুমি বোঝাও সবসময়, তোমার নিচু লেভেলের লোককে বলো পয়সা সেভিংস, সবসময় আমি নিচু লেভেলের। ওইটা মানে ওইটা একটু বলো একটু।
যে আমি চিন্তা করি না যে কে কোন লেভেলের, আমি জানি সবার সেভিংস দরকার হয়। যে আমার কথা শুনবে তাকেই আমি বলবো যে এইভাবে তোমাদের সেভিংস করা দরকার। কারণ তুমি যদি আজকে যদি তুমি তোমার 20 বছর বয়স তুমি ভাবছো এরকমই আমার জীবনটা যাবে, কিন্তু তা যাবে না। কারণ তারপরে তোমার 30 বছর বয়স হবে, 30 বছর যখন তোমার বয়স হবে তখন তোমার বিয়ে হবে, তখন তোমার ছেলে মেয়ে হবে, তখন আরও ওই টাকা থাকবে না সেভ করার। সুতরাং তুমি যদি 20 বছর থেকে শুরু করো সেভ করতে, তাহলে তুমি অনেকটা এগিয়ে থাকলে আর কি ইয়েতে। আমার ছেলেদের সমস্ত অ্যাকাউন্ট আর বয়স সম্পর্কে যে বলা এজিসের নাম্বার, ওইটা নিয়ে একটু বলো। এজিএসের নাম্বার মানে কি, তুমি সবসময় চিন্তা করবে না যে আমি বুড়ো হয়ে যাচ্ছি, বুড়ো হলে তো বুড়ো তো হতেই হবে। এই যে আমাকে সবাই বলে যে তুমি আবার, আমার ডাক্তার বলছে তুমি আবার ইন্ডিয়া যাচ্ছ। আমরা শোনো, ইন্ডিয়া যাব যদি না গিয়ে বাড়িতে বসে থাকি আমার তো কিছু কিছু হবে না। আর এখনই আমাদের সময়, এখন আমার শরীরটা ঠিক আছে, এখন আমার একটু পয়সা আছে, এখন আমি বেড়াতে পারি। সেই জন্য আমাকে এখন থ্যাংক ইউ, খুব ভালো লাগলো তোমার সাথে কথা বলে, একটা নতুন ধরনের এক্সপিরিয়েন্স নিলাম। এবং এটা হয়তো মানে ইট ওয়াজ ক্রিয়েটেড, আমি বলবো যে তোমার সাথে আমার এয়ারপোর্টে দেখা হলো, মানে দেখা হওয়ার কথা ছিল না, অনেক পরে কথা, এবং তোমার থেকে অনেক জানলাম জীবন সম্পর্কে, কিন্তু একটা নতুন ধরনের আমরা ধারণা একটা নিলাম। এবং তুমি আমাদের যেটা বললা সেভিংস নিয়ে, যেহেতু আমরা ইন্স্যুরেন্সে কাজ করি, এটা আমাদের খুব কাজে লাগবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আসলে একটা প্রভার্ব আছে যে পিপল কাম টু ইয়োর লাইফ ফর এ রিজন, আর ফর এ সিজন, আর ফর এ শর্ট টাইম। হ্যাঁ, আমি এটা মানি, এটাই মানি যে একটা কারণ নিয়ে হয়। হ্যাঁ, ফর এ রিজন আর ফর এ সিজন। আমার এমন বন্ধু আছে যারা আমার 50 বছরের বন্ধু, কিছু কিছু লোকের সাথে আলাপ হয়েছে, দুদিন পরে তারা আর কথাবার্তা বলে না, এরকম লোকও আছে। তাদের কোনো স্বার্থ ছিল আমার সাথে কথা বলার, সেই জন্য তারা কথা বলেছে। আর ফর এ রিজন, ফর এ সিজন, আর ফর এন্টায়ার লাইফ, এরকম এটা হচ্ছে মানুষের নিয়ম। মানে ইউ মিট, আপনাদের সাথে আমার দেখা হওয়ার কথা ছিল না, আমি জাস্ট এখানে বসে আছি, মানে ইট ওয়াজ ক্রিয়েটেড, it was a reason that you got something out of me. থ্যাংক ইউ ম্যাডাম, খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। এবং গিভ মি ইউর ব্লেসিংস। আপনিও ভালো থাকেন। হ্যাঁ, নমস্কার। জানি না কতদিন থাকবো।